ডিমন্স ক্যাসেলে ফিরে গিয়ে সহজেই ডিমন নাইটদের পরাজিত করার পর জিনু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হয়েছে। সে কি শেষ বেঁচে থাকা ডিমনকে ছেড়ে দেবে এবং তার এই সিদ্ধান্ত কি ধরনের প্রভাব ফেলবে যখন সে মুখোমুখি হবে ডিমন মনার্ক বারানের। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সোলো লেভেলিং সিজন 2 এর এপিসোড নাম্বার 8 আর ওভারঅল এপিসোড 20। আর এখন পর্যন্ত যদি আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে এখান থেকে তা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক অ্যাকশনে ভরা এই এপিসোড, যার নাম লুকিং আপ ওয়াজ টায়ারিং মি আউট। এপিসোডটি শুরু হয় যখন ডিমন নোবল জিনুকে আক্রমণ করতে থাকে আর জিনুও তার আক্রমণগুলো এড়িয়ে যেতে থাকে। তারপর হঠাৎ করে জিনু ডিমনের মুখ চেপে ধরে আর যখন সে তাকে হত্যা করতেই যাচ্ছিল তখনই ডিমনটি আত্মসমর্পণ করে তার জীবন ভিক্ষা চায়। আর এই ডিমনের কণ্ঠস্বর শুনেই জিনু বুঝতে পারে যে সে একজন নারী এবং তারপর সে তার হেলমেটটি টেনে খুলে ফেলে এবং তার মুখ উন্মোচন করে। এরপর ডিমনটি জিনুর কাছে ক্ষমা চায় এবং পরাজয় স্বীকার করে আর একই সঙ্গে তার প্রাণ ভিক্ষা চায়। জিনু বলে, তুমি আমাদের আক্রমণ করেছিলে আর এখন চাও আমি তোমায় ছেড়ে দেব? আমি তো তোমার সব সঙ্গীদেরই হত্যা করেছি। তখন ডিমনটি উত্তর দেয় যে একজন নাইটের দায়িত্ব হলো তার লর্ডকে রক্ষা করা এবং তারা জেনে খুশি হবে যে তাদের লর্ড অর্থাৎ সে এখন নিরাপদ আছে। এটি শুনেই জিনু আশ্চর্য হয় যে সে এই কথা কিভাবে বলতে পারে এবং নিজের ড্যাগারটি রেখে দিয়ে হেঁটে চলে যেতে শুরু করে। ঠিক তখনই ডিমনটি এটিকে একটি সুযোগ হিসেবে দেখে এবং জিনুকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু টাস্ক সহজেই তার আক্রমণটি প্রতিহত করে। আর যখন জিনু জিজ্ঞেস করে যে তাকে আক্রমণ করার অর্থ কি, তখনই ডিমনটি তার সামনে মাথা নত করে বলে যে সে যে কোনো কিছু করতেই রাজি আছে, শুধু যদি জিনু তাকে ছেড়ে দেয়। তারপর সে আবারও দয়া ভিক্ষা চায়, যার পর জিনু তাকে জিজ্ঞেস করে যে সে কি পরবর্তী ফ্লোরে প্রবেশের পারমিটটি তাকে এনে দিতে পারবে। আর তখন টাস্ক সেই ডিমনটিকে লেভিটেশন ব্যবহার করে তুলে ধরে। ডিমনটি জানায় যে পারমিটটি বর্তমান সময়ে তার পরিবারের কাছেই আছে এবং সে এটি এনে দিতে পারবে এবং সে এটিও প্রকাশ করে যে প্রত্যেকটি ফ্লোরের এন্ট্রি পারমিট কোথায় আছে তা সে জানে এবং জিনু যদি তার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে তবে সে তাকে সেখানে নিয়ে যাবে। জিনু তার দিকে তাকিয়ে এগিয়ে যায় এবং বলে, তাই তো বুঝতে পারছি, প্রতিপক্ষকে হারানোর পরও পারমিটগুলো পাচ্ছিলাম না কেন, কারণ তোমরা এটি লুকিয়ে রেখেছো। এরপর জিনু তার ব্লাড লাস্ট অ্যাক্টিভেট করে আর সরাসরি ডিমনের চোখের দিকে তাকায় এবং জিজ্ঞেস করে, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? আর তখন ভয়ে কাঁপতে থাকা ডিমনটি কম্পিত কণ্ঠে বলে যে সে মিথ্যা বলছে না। আর এই দৃশ্যে মানুহাতে জিনুর চোখগুলো আরো বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল। যাই হোক, এরপর জিনু ডিমনটিকে না মারার সিদ্ধান্ত নেয় এবং বলে যে সে যদি পারমিটটি পেয়ে যায় তাহলে জিনু ডিমনকে প্রাণে মারবে না। ডিমনটি তাকে ধন্যবাদ জানালে জিনু প্রশ্ন করে যে তোমরা আসলে কে? ঠিক তখনই সিনটি পরিবর্তিত হয়ে সেই আইল্যান্ডে চলে যায় যেখানে আগের পর্বে অ্যান্ট বিস্টটিকে দেখা গিয়েছিল। আর এটি পুরো শহরকেই ধ্বংস করে ফেলেছে এবং বহু মানুষকে হত্যা করেছে। আর এখানেও দেখা যায় যে এটি একটি মৃতদেহ খাচ্ছিল এবং তারপর আরেকজনকেও এটি হত্যা করে এবং সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে ডিমন্স ক্যাসেলে ডিমনটি জানায় যে তার নাম হলো এসিল এবং সে রাদিরু বংশের বড় মেয়ে। জিনু তখন বলে যে এটা সে জানতে চায়নি আর সে মনে মনে ভাবতে থাকে যে বারুকাকে ছাড়াও অন্য ম্যাজিক বিস্টদের কাছ থেকে সে সিস্টেম সম্পর্কে কিছু তথ্য পেতে পারে। যারপর জিনু এসিলকে জিজ্ঞেস করে যে সে কি কখনো নিজের মাথার ভেতর কোনো কণ্ঠস্বর শুনেছে কিনা যা তাকে মানুষকে হত্যা করতে বলে। এসিল যার উত্তর দেয় যে সে এ ধরনের কোনো নির্দেশ শোনেনি, তবে অন্য একটি আদেশ সে শুনতে পায়। আর যখন জিনু সেই আদেশ সম্পর্কে জানতে চায় তখন এসিল বলে এই স্থানকে রক্ষা করা। জিনু প্রশ্ন করে যে কখন থেকে সে এই কণ্ঠগুলো শুনছে। এসিল যার জবাব দেয় যে যখন থেকে আমরা এখানে এসেছি। যা শুনে জিনু অবাক হয়ে যায় আর তারপর জিজ্ঞেস করে তাহলে তোমরা এখানে আসার আগে কোথায় ছিলে? এসিল যার উত্তর দেয় আমরা ডিমন রেলমে ছিলাম। সে আরো বলে একদিন হঠাৎ করে আমাদের জ্ঞান ফিরে এলে দেখি আমরা এই স্থানে রয়েছি। এরপর জিনু জানতে চায় যে তারা ডিমন রেলমে কি করছিল। আর এই প্রশ্নের পরই এসিলের চোখ এবং কণ্ঠস্বর গ্লিচ করতে শুরু করে এবং সে বলে আমরা এক বিশাল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলাম। জিনু যখন আরো গভীরভাবে প্রশ্ন করে যে তারা কাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, এসিল জবাব দেয় এক শক্তিশালী শত্রুর বিরুদ্ধে, যে এতটাই ভয়ঙ্কর যে সমস্ত ডিমনদের এক হতে হয়েছিল তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য। আমরা তখন সেই প্রবল শক্তিশালী শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রাক্কালে ছিলাম। এরপর এসিল হঠাৎ বারবার বলতে থাকে যে এই তথ্য প্রকাশ করা যাবে না, এই কনভারসেশন ব্লক করা হলো। সে বারবার এটি বলতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর সে মাটিতে পড়ার আগেই জিনু তাকে ধরে ফেলে এবং সে বুঝতে পারে
পারে যে সে এসিলকে এই সম্পর্কে আর কোনো প্রশ্নই করতে পারবে না। এদিকে হান্টার্স অ্যাসোসিয়েশনে একটি জরুরি মিটিং অনুষ্ঠিত হচ্ছে জাপানের সেই আইল্যান্ডে ঘটে যাওয়া অ্যান্ট বিস্টের হামলার ঘটনা নিয়ে আলোচনা করার জন্য। সে বিস্টটিকে হত্যা করা হয়েছে, তবে তা হয়েছে 294 জন সাধারণ নাগরিকের প্রাণের বিনিময়ে। এই লড়াইতে 108 জন হান্টার অংশ নিয়েছিল, যেখানে 4 জন ই র্যাঙ্ক, 1 জন সি র্যাঙ্ক এবং 1 জন বি র্যাঙ্ক হান্টার নিহত হয়। পরে একজন এ র্যাঙ্ক হান্টার এসে বিস্টটিকে পরাজিত করে এবং এরই ভিত্তিতে বিস্টটির র্যাঙ্ক এ র্যাঙ্ক হিসেবে নির্ধারিত করা হয়। এখানে জিনচুল ব্যাখ্যা করে যে এই বিস্ট সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তার দেহ বিশ্লেষণের পরই নিতে পারবে। এরপর গানহি বলেন যে ঘটনাটি যেই আইল্যান্ডে ঘটেছে তা জেজু আইল্যান্ড থেকে মাত্র 120 কিলোমিটার দূরে। অর্থাৎ যদি অ্যান্ট বিস্ট গুলো তাদের ওড়ার ক্ষমতা আরেকটু শক্তিশালী করে তাহলে তারা সরাসরি দক্ষিণ কোরিয়ার উপকূলে অবতরণ করতে পারবে। যার পর গানহি জিনচুলকে নির্দেশ দেন যেন সে অবিলম্বে জাপানের কাছ থেকে সহায়তা চায় এবং আশেপাশের দেশগুলোকেও সতর্ক থাকার জন্য সাবধান করে দেয়। গানহি আরো বলেন, যা আসার কথা ছিল তা অবশেষে আসছে। আমি চেয়েছিলাম ক্ষয়ক্ষতির আগেই প্রথম আঘাত আনবো, কিন্তু এখন হান্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে আমি চতুর্থ জেজু আইল্যান্ড রেড মিশন শুরু করার অর্ডার দিচ্ছি। এদিকে এসিল জেগে ওঠার পর জিনুর কাছে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার জন্য ক্ষমা চায়, কিন্তু জিনু তাকে আশ্বস্ত করে বলে যে কোনো সমস্যা নেই এবং জিজ্ঞেস করে যে সে এখন কেমন অনুভব করছে। এসিল উত্তর দেয় যে সে ঠিক আছে এবং জিনু তার জন্য চিন্তিত ছিল কিনা তা জিজ্ঞেস করে। জিনু যার জবাবে বলে যে সে কিছুটা ছিল। যার পর সে জানতে চায় তাদের গন্তব্যে পৌঁছাতে কত দূর লাগবে। আর তখন এসিল সামনের ক্যাসেলটিকে দেখিয়ে বলে যে এটি রাদিরু ক্যাসেল এবং পারমিটটি ভেতরে রয়েছে। ক্যাসেলের ভেতরে এসিলের বাবা জিনুকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং এসিলকে জিজ্ঞেস করেন যে সে কাকে সাথে এনেছে। আর এসিল বিভ্রান্ত হয়ে পড়লে তার বাবা বলেন, তুমি কি লক্ষ্য করনি এই লোকটার ছায়ার মধ্যে অসংখ্য সৈন্য লুকিয়ে আছে? যার পর আমরা দেখি যে এসিলের বাবা কেন এত ভয় পাচ্ছিলেন, কারণ তিনি জিনুর শ্যাডো আর্মিকে দেখতে পাচ্ছিলেন। যা দেখে জিনু বুঝতে পারে যে এসিলের বাবার পর্যবেক্ষণ ক্ষমতা অনেক ভালো। এরপর এসিলের বাবা জিনুকে সতর্ক করে দিয়ে বলেন যে যদি তুমি আমার মেয়েকে প্রতারিত করে এই ক্যাসেল দখল করতে চাও তবে এখান থেকে তুমি জীবিত বেরোতে পারবে না। আর তখনই রাদিরু সৈন্যরা জিনুকে ঘিরে ফেলে, কিন্তু এসিল তাদের থামতে বলে। আর জিনু শান্তভাবে জানায়, আমি এসিলকে কথা দিয়েছি যে যদি আমাকে পারমিট দেওয়া হয় তবে আমি কাউকে আঘাত করব না। যার পর এসিলের বাবা মনে করতে পারেন যে তিনি শুনেছিলেন জিনু ইতিমধ্যেই ভালকান এবং মেটাসকে পরাজিত করেছে, যার অর্থ তারা কোনোভাবে জিনুকে হারাতে পারবে না। আর অবশেষে তিনি জিনুকে এন্ট্রি পারমিটটি দিয়ে দেন এবং তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলেন। কিন্তু তখনই জিনু এসিলকে তার কাছে টেনে ধরে এবং বলে যে সে এসিলকে তার সঙ্গে নিয়ে যাবে। যা দেখে এসিল এবং তার বাবা দুইজনই ভুল বুঝে এবং জিনু তাদের বুঝিয়ে বলে যে আমি ওকে শুধু আমার গাইড হিসেবে নিতে চাই, কারণ ও জানে প্রতিটি ফ্লোরের পারমিট কোথায় আছে। এসিলের বাবা জিনুকে প্রশ্ন করেন, তুমি কি আমার মেয়ের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে? জিনু নিশ্চয়তা দেয় যে সে তাকে রক্ষা করবে। যার পর এসিলের বাবা অনুমতি দিয়ে দেন এবং যখন জিনু এসিলকে পথ দেখাতে বলে এসিল আনন্দের সাথে রাজি হয়ে যায়। এরপর আমরা অ্যান্ট বিস্টের মৃতদেহটি কেটে বিশ্লেষণ করার সংক্ষিপ্ত দৃশ্য দেখি, যেখানে ড্রসওয়ার্ড গিল্ডের গিল্ড মাস্টার গোটোরিওজিও উপস্থিত ছিল। ডিমন্স ক্যাসেলে জিনু 89তম ফ্লোর ক্লিয়ার করে ফেলেছে এবং একই সঙ্গে ইগ্রিসো ট্যাঙ্ক লেভেল আপ করেছে আর যথাক্রমে এস র্যাঙ্ক এবং এ র্যাঙ্কের মতো শক্তি অর্জন করেছে, যার পাশাপাশি জিনুর কমব্যাট পাওয়ারও বেড়েছে। এদিকে এসিল তাদের আনা উপহারগুলোর দিকে তাকিয়ে হতাশভাবে বলে যে এগুলো অন্য বংশগুলোর সঙ্গে আলোচনার জন্য আনা হয়েছিল, কিন্তু এখন এগুলো অপচয় হচ্ছে। জিনু তখন বলে তাহলে এগুলো ফিরিয়ে নিয়ে যাও, কিন্তু এসিল উত্তর দেয় যে এটা সম্ভব নয়, কারণ 90তম ফ্লোরের উপরে উচ্চপদস্থ অভিজাত ডিমনরা রয়েছে যারা অনেক বেশি শক্তিশালী এবং তাদের সঙ্গে আলোচনা করেই পারমিট নেওয়া ভালো হবে। আর ঠিক তখনই জিনু এসিলকে থামিয়ে দিয়ে তাকে প্রশ্ন করে যে যদি আমি তোমার চেয়ে দুর্বল হতাম তাহলে কি তুমি আমার সঙ্গে আলোচনা করতে? এসিল কোনো উত্তর দিতে না পারলে জিনু বলে এই জগতের নিয়মই এটা। তারপর সে আরো যোগ করে যে যেহেতু রাদিরু বংশ অন্যান্য ডিমন নোবেলদের সাথে ক্ষমতার প্রতিযোগিতায় রয়েছে তাই এই বংশকে সেই নাম্বার 1 করে তুলবে। তবে সে রাদিরু বংশকে র্যাডিশ বলে ডাকে। যখন জিনু হাঁটতে থাকে তখন এসিল নিচু স্বরে বলে যে এটা রাদিরু এবং জিজ্ঞেস করে যে জিনু এসিলের পরিবারকে কেনই বা ছেড়ে দিয়েছিল, যার জবাবে জিনু বলে কারণ আমি তোমাকে পছন্দ করি। এসিল এখানে ভুল বুঝে অবাক হয়ে পড়ে এবং ভাবে যে জিনু তার প্রতি হয়তো কোনো ধরনের রোমান্টিক অনুভূতি প্রকাশ করছে, কিন্তু প্রকৃতপক্ষে জিনু এসিলকে জিনহোর মতোই দেখে যাকে সে নিজের ছোট ভাই মনে করে। এরপর সে মনে মনে ভাবে আমি আসলে সহজ সরল লোকদের সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নিতে পারি, যেমন জিনহো এবং এসিল। যখন এসিল উপহারগুলো ব্যাগে রেখে দিচ্ছিল জিনু তাকে বলে তুমি ফিরে যাও, কারণ যেমন তুমি বলেছিলে পরবর্তী শত্রুরা আরো বেশি শক্তিশালী হবে, আর যেহেতু আমি তোমার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছি তুমি শুধু আমাকে পারমিটগুলোর লোকেশন বলে দাও, আমি তাতেই কাজ চালিয়ে নিব। এসিল এখানে দুঃখ পায় এবং জিজ্ঞেস করে আমি কি তোমার কাছে এতটাই ইউজলেস হয়ে গেছি? জিনু যার উত্তর দেয় তা নয়, আমি শুধু মনে করি তুমি ক্লান্ত
হয়ে পড়েছ। যার পর সে এসিলকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়, কিন্তু এসিল দৃঢ়ভাবে বলে, আমি শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকতে চাই, আমি দেখতে চাই তুমি কি কি অর্জন করবে। জিনু এবার আর কোনো তর্ক করে না এবং এসিলকে সঙ্গে নিতে সম্মতি জানায়। যার পর জিনু একের পর এক ফ্লোর ক্লিয়ার করতে থাকে এবং এক মনোলগ দেয় যে এসিল যেমন বলেছিল 90তম ফ্লোরের পর থেকেই কঠিনতা নাটকীয়ভাবে বেড়েছে। গার্ডিয়ান বিস্টগুলোর শক্তি এবং সংখ্যা আগের চেয়ে অনেক বেশি, কিন্তু আমি ধাপে ধাপেই উপরে উঠছি। আমি অবশ্যই এলিক্সিয়ার অফ লাইফের উপকরণগুলো সংগ্রহ করব। হান্টার্স গিল্ডে দেখা যায় চাহেইন এবং চয়জং ইন চতুর্থ জেজু আইল্যান্ড রেডের বিষয় নিয়েই আলোচনা করছে, আর দুইজনই রেডে যোগ দেওয়ার জন্য ডাক পেয়েছে। যার পর চয় প্রকাশ করে যে শুধু তারা নয়, বরং বেইকিউনহো সহ কোরিয়ার সকল এস র্যাঙ্ক হান্টারদের এই অভিযানে ডাকা হয়েছে। যা শুনে হেইন বুঝতে পারে যে হয়তো জিনুও সেখানে থাকতে পারে। যার পর চয় আরো জানায় যে এবারের রেডে প্রতিবেশী দেশ জাপানও সহযোগিতা করবে, কারণ উড়ন্ত অ্যান্ট বিস্টগুলোর আক্রমণের আয়তায় জাপানও পড়েছে। সে তারপর মনে মনে ভাবে যে এটা কারা করছে তা গুরুত্বপূর্ণ নয়, বিস্টগুলোকে ধ্বংস করাই তাদের লক্ষ্য। হেইন তারপর জিজ্ঞেস করে যে অভিযান কবে শুরু হবে। চয় যার উত্তর দেয় যে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে সে মনে করে যে খুব শিগগিরই সেটা শুরু হবে। সে আরো জানায় যে আজ বিদেশি গিল্ডের হান্টাররা তাদের দেশে আসছে যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য। এরপর আমরা গোটোরিউজিকে একটি প্লেনে দেখি যে কোরিয়ার পথেই আসছিল। জিনু 100তম তলায় পৌঁছেছে, কিন্তু সেখানে কোনো বিস্ট নেই। তারা যখন ভাবছিল যে এখানে কেউ নেই কেন, তখনই একটি বিশাল ড্রাগন উপস্থিত হয়, যার উপর দাঁড়িয়ে আছে ডিমনদের লর্ড বারান দ্য ডিমন মনার্ক। জিনু বারানের অপ্রতিরোধ্য অরা লক্ষ্য করে এবং ভাবে যে সে কি সত্যিই বারানকে পরাজিত করতে পারবে। আর এদিকে এসিলকেও দেখা যায় যে ভয়ে কাঁপছিল, কারণ বারানের ব্লাড লাস্ট এতটাই বেশি যে তার মনে হচ্ছিল তার শরীর টুকরো টুকরো হয়ে যাবে। জিনুও এটা বুঝতে পারে যে এসিলও বারানের শক্তি অনুভব করছে। এরপর যখন জিনু ভাবছিল যে আকাশে থাকাকালীন বারানের মোকাবেলা করা কঠিন হবে, তখনই ড্রাগনের নামটি প্রকাশিত হয়, কাইসেলিন দ্য ওয়েভার্ন। যে কোনো ডিমন ছিল না, বরং একটি নন ডিমন ক্রিচার ছিল। এরপর কাইসেলিন উপরে উড়ে যায় এবং বারান কয়েকটি গেট সামন করে, যার মধ্য থেকে অসংখ্য ডিমন বের হতে শুরু করে। তারপর যখন এই বিশাল ডিমন বাহিনী তাদের ঘিরে ফেলে, এসিল জিজ্ঞেস করে যে তারা এখন কি করবে। আর ঠিক তখনই ডিমনরা আক্রমণ শুরু করে এবং জিনু তার মনার্কস ডোমেইন সক্রিয় করে, যার পর তার শ্যাডোগুলো মাটি থেকে উঠে আসে এবং ডিমনদের আঘাত করতে করতেই বের হয়। তারপরে একটি বড় মাপের যুদ্ধ শুরু হয়ে যায়, যেখানে আয়রন, ট্যাঙ্ক, ইগ্রিস এবং টাস্ক সহ অন্যান্য শ্যাডোরা একসঙ্গে লড়াইয়ে যোগ দেয়। ইগ্রিস টাস্কের কাঁধে বসে, আর টাস্ক স্পিয়ার অফ এভারিস্টটি ব্যবহার করে অনেকগুলো ডিমনকে একসঙ্গে ধ্বংস করে ফেলে। জিনু যে যুদ্ধ কৌশল ব্যবহার করছে তা দেখে এসিল বিস্মিত হয়ে যায়, কিন্তু সে তারপর দ্বিধায় পড়ে যায় যে সে কার পাশে দাঁড়াবে। একদিকে আছে বারান, যে এই স্থানের শাসক, আর অন্যদিকে আছে জিনউ, যে একজন ইনভেডার। তারপরই বারান তার মুখ থেকে আকাশে একটি লাইটনিং ছড়ে, যা সেখানে থাকা মেঘকে রিংয়ে পরিণত করে, যার মধ্য থেকে লাইটনিং বিমগুলো নেমে আসে এবং শ্যাডো আর্মিকে ধ্বংস করতে শুরু করে। আর যখন সেই লাইটনিং বিম এসিলকে আঘাত করতেই যাচ্ছিল, জিনু তার ক্লোক ব্যবহার করে এসিলকে রক্ষা করে। যার পর জিনু বুঝতে পারে যে বারান সাধারণ লাইটনিং ব্যবহার করছে না, এটি একটি ওয়াইড রেঞ্জের অ্যাটাক, যার মধ্যে স্টান এফেক্ট রয়েছে। এবং যদিও তার শ্যাডোগুলোকে পুনর্জীবিত করা যেতে পারে, কিন্তু বারবার এটা হতে থাকলে দ্রুতই জিনুর মানা শেষ হয়ে যাবে, তাই তাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। এরপরে সে তার স্টেলথ এবং ড্যাশ সক্রিয় করে বারানের দিকে ছুটে যায়। সে দ্রুত ছুটে গিয়ে বারানের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু বারান ইতিমধ্যে জিনুর স্টেলথ শনাক্ত করে ফেলে এবং তার আক্রমণটি প্রতিহত করে। তারপরে সে জিনুকে ছুঁড়ে ফেলে এবং যখন জিনু মাটিতে পড়ে থাকে, বারান তার মুখ থেকে একটি বিশাল লাইটনিং বিম ছড়ে, যা জিনুকে ধাওয়া করতে থাকে। ঠিক যখন লাইটনিং বিমটি জিনুকে আঘাত করতেই যাচ্ছিল, সে টাস্ক এবং ইগ্রিসকে ডাকে, আর তখন টাস্ক তার মুখ থেকে একটি ফায়ার বিম নিক্ষেপ করে, যা লাইটনিংটিকে প্রতিহত করে, এবং সে স্পিয়ার অফ এভারিস্টটি ব্যবহার করে তার শক্তি বাড়ায়। আর তখন জিনু এই সুযোগটি ব্যবহার করে ইগ্রিসের তলোয়ারটি কাইসেলিনের দিকে ছুড়ে দেয়, যার ফলে তার মাথা কেটে যায়। আর এভাবেই বারান নেমে আসে এবং জিনু বলে, অবশেষে তুমি নেমে এলে, সারাক্ষণ উপরে তাকিয়ে থাকায় আমার ঘাড় ব্যথা করছে, এখন অনেক ভালো লাগছে। আর বারান একটি ভয়ঙ্কর হাসি নিয়ে জিনুর দিকে হাঁটতে থাকে। এদিকে ড্রসওয়ার্ড গিল্ড থেকে গোটোরিউজি এবং হানেকাওয়া হান্টার্স অ্যাসোসিয়েশনে এসে পৌঁছেছে। হানেকাওয়া সবাইকে জানায় যে গোটো তার অনুবাদের মাধ্যমেই যোগাযোগ করবে, যার পর গানহি ড্রসওয়ার্ড গিল্ড সম্পর্কে ভাবতে থাকে, যেটি 11 জন এস র্যাঙ্ক হান্টার সহ একটি সুপার লার্জ গিল্ড, যা এটিকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গিল্ড বানিয়েছে। গানহি তখন গোটোর শক্তিশালী অরাও লক্ষ্য করে। হানেকাওয়া এরপর গোটো যা বলেছে তা অনুবাদ করে জানায় যে প্রথমে যৌথ আক্রমণকারী দলের প্রস্তাব গ্রহণ করার জন্য সে সবার কাছেই কৃতজ্ঞ, যার উত্তরে গানহি বলে যে গোটোকে ধন্যবাদ জানাতে হবে না, কারণ অ্যাসোসিয়েশনই প্রথমে সাপোর্টের জন্য অনুরোধ করেছিল এবং সে তাদের সম্মতির জন্য ধন্যবাদ জানায়। যার পর হানেকাওয়া অ্যান্ট বিস্টের ডাইসেকশনের ফলাফল প্রকাশ করে, যা থেকে তারা এই অপারেশনের সাথে
সাথে সম্পৃক্ত দুইটি গুরুত্বপূর্ণ পয়েন্ট খুঁজে পেয়েছে। প্রথমটি হলো এই বিস্টগুলোর সংক্ষিপ্ত জীবনকাল। যেহেতু অ্যান্টগুলো ডিম ফুটে দ্রুত বেড়ে ওঠে, তাই তারা মাত্র 1 বছরই বাঁচতে পারে, যার মানে হচ্ছে যদি কুইনকে পরাজিত করা হয় তাহলে সমস্ত বেঁচে থাকা অ্যান্টগুলো 1 বছরের মধ্যেই মারা যাবে। দ্বিতীয়টি হলো তাদের আচরণগত প্যাটার্ন। জাপানিরা আগের রেইডগুলো বিশ্লেষণ করে দেখেছে যে এই অ্যান্টগুলো শক্তিশালী শত্রুদের প্রতি আকৃষ্ট হয়, তাই তারা এটাকে টোপ হিসেবে ব্যবহার করতে পারে, যা থেকে গানহি বুঝতে পারে যে যদিও তারা অ্যান্টগুলোর আচরণ নিজেরাও লক্ষ্য করেছিল, জাপানিরা আরো গভীরভাবে তা গবেষণা করেছে। এরপর গোটো নিজেই বলে যে তার গিল্ডের 11 জন এস র্যাঙ্ক হান্টারের মধ্যে 10 জনই দ্বীপে টোপ হিসেবে থাকবে, যার মধ্যে সে নিজেও থাকবে। আর যখন জিনচুল এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে, তখন গোটো বলে যে তারা অ্যান্টগুলোকে প্রলুব্ধ করবে আর কোরিয়ানরা কুইনকে পরাজিত করবে। জিনচুলের পর গোটোকে স্মরণ করিয়ে দেয় যে এই কৌশল অনুযায়ী তারা হাজার হাজার বিস্টের মুখোমুখি হবে, যার উত্তরে গোটো জানায় যে যেহেতু তারা শুধুমাত্র টোপ হিসেবে কাজ করবে তাই এটি কোনো সমস্যা নয়। সে আরো উল্লেখ করে যে তারা একটি এআই সিমুলেশন চালিয়েছে যা এই কৌশলকেই সর্বোত্তম প্রমাণ করেছে। গানহি এটাও বুঝতে পারে যে তারা নিজেরা চাইলেও 10 জন হান্টারকে একসাথে পাঠাতে পারবে না, যার পর সে গোটোর পরিকল্পনার সাথে সম্মতি জানায় এবং বলে যে তারা এই কৌশলের ভিত্তিতেই একটি পরিকল্পনা তৈরি করবে। যখন ডিমন এবং শ্যাডো সৈন্যদের যুদ্ধ তীব্রতর হতে থাকে এবং জিনু কিছু ডিমনকে পরাজিত করে, তখন সে বুঝতে পারে যে এখানে পোষণের সাহায্যে তার মানা পুনরুদ্ধার করার কোনো সুযোগ নেই। আর তখনই বারান টাস্কের দিকে একটি বিশাল লাইটনিং নিক্ষেপ করে, যা প্রথমে টাস্ক প্রতিরোধ করলেও তার শক্তির সাথে সে টিকে থাকতে পারে না। তখন আয়রন এবং ইগ্রিসও আক্রমণ চালায়, কিন্তু বারান তাদের সহজেই পরাস্ত করে। আর ঠিক তখনই জিনু একটি গুরুতর আঘাত করার পরিকল্পনা করে, কিন্তু বারান সেটিও প্রতিহত করে, যা জিনুকে অবাক করে দেয়। এরপর বারান জিনুর মাথা ধরে এবং তার তলোয়ার দিয়ে আঘাত করতেই যাচ্ছিল। টাস্ক হাইম অফ প্রোটেকশন ব্যবহার করে সে আঘাতকে আটকে ধরে, আর জিনু দ্রুত তার দুইটি ড্যাগার দিয়েই বারানের হাতে আঘাত করে আর ইগ্রিসও অপর হাতে আঘাত করে। টাস্ক এবং আয়রন দুইজনেই বারানকে ধরে ফেলে, কিন্তু বারান তখন এক শক্তিশালী লাইটনিং বিস্ফোরণ ছেড়ে দেয় যা সমস্ত শ্যাডো সৈন্যদের ধ্বংস করে ফেলে। এবং যেহেতু জিনুর মানা শেষ হয়ে গেছে, তাই সে পুনরায় তার শ্যাডো সৈন্যদের আবারও ডাকতে পারে না, যার পর বারান তার ড্যাগার হাতে তুলে নেয় এবং দুইজনেই প্রস্তুত হয়ে যায়। আর সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, আর তারা দুইজন চমৎকার ভাবে কোরিওগ্রাফ করা একটি যুদ্ধে লিপ্ত হয়, যেখানে দুইজনই একে অপরের উপর আক্রমণ করতে থাকে আর বারবার প্রতিহত করতে থাকে। আর এক পর্যায়ে বারান তার লাইটনিং এবিলিটি ব্যবহার করে, যা জিনুর ড্যাগারগুলিকে দূরে সরিয়ে দেয়। এরপর বারান পুনরায় আক্রমণ করলে জিনু খালি হাত দিয়ে তার ড্যাগারওয়ালা দুইটি হাতই ধরে ফেলে, কিন্তু বারান এতটাই শক্তিশালী ছিল যে জিনু তাকে প্রতিহত করতে পারছিল না। আর ঠিক যখন বারান জিনুর মুখের ওপর একটি লাইটনিং নিক্ষেপ করতে যাচ্ছিল, তখন জিনু ভাবে যে এটিই তার শেষ, কারণ সে এটি আর এড়াতে পারবে না। কিন্তু তখনই এসিল তার অস্ত্রটি বারানের ওপর ছুঁড়ে মারে, আর যদিও এটি বারানকে আঘাত করতে পারেনি, তবে এটি জিনুকে একটি সুযোগ দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যার পর জিনু তার রুলার্স হ্যান্ড ব্যবহার করে বারানের হাত ধরে ফেলে এবং তার সম্পূর্ণ শক্তি দিয়ে বারানের দুইটি হাতই ছিঁড়ে ফেলে। আর বারান শেষ মুহূর্তে আরো একটি লাইটনিং নিক্ষেপ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই জিনু তার সমস্ত শক্তি দিয়ে এমন ভাবে বারানের চোয়ালে ঘুষি মারে যে তা সরাসরি বারানের মাথা তার ধর থেকে আলাদা করে দেয়। আর ডিমন মনার্ক বারান এখানেই পরাজিত হয়। এরপর জিনু বসে পড়ে আর এসিল উদ্বিগ্ন হয়ে তার কাছে যায়, কিন্তু জিনু তাকে বলে তোমার বাবাকে জানিয়ে দিও আজ থেকে র্যাডিশ ক্ল্যানই নাম্বার 1। যা শুনে এসিল হেসে বলে যে এটা র্যাডিশ নয় বরং রাদিরু। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এখন যেহেতু বারানকে পরাজিত করার পর জিনু এলিক্সার অফ লাইফের শেষ উপাদানটি পেয়ে গেছে, আগামী এপিসোডে সে তার মায়ের ইটারনাল স্লাম্বার ডিজিজের জন্য এলিক্সার অফ লাইফটি প্রস্তুত করে নিতে পারবে। তাছাড়াও রিটার্ন টু ডিমন্স ক্যাসেল আর্কটি শেষ হয়ে যাওয়াতে আমরা শুরু করতে যাচ্ছি বহুল প্রত্যাশিত জেজু আইল্যান্ড আর্ক, যার শুরুটা আমরা দেখতে পাবো যখন নেক্সট উইক আগামী এপিসোড ইট ওয়াজ অল ওয়ার্থ ইট রিলিজ হবে, যার ব্যাখ্যা আমরা যত দ্রুত সম্ভব অ্যানিমে আনলকডে নিয়ে আসবো। আর তা মিস করতে না চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা খুব শীঘ্রই পরের এপিসোডটিও আনতে চলেছি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, এটি আমাদের অনেক হেল্প করবে। আর সামনে কোন অ্যানিমে এক্সপ্লেনেশন দেখতে চান তাও কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্যমতো তা নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।